মানচিত্রের এক কোণে, ক্যারিবিয়ান সাগরের নীল জলরাশির মাঝখানে ৭৫ একরের এক সাজানো গোছানো দ্বীপ, যার নাম ছিল লিটল সেন্ট জেমস। ১৯৯৮ সালে প্রায় $৮ মিলিয়ন দিয়ে এই দ্বীপটি কিনে নেন এক আমেরিকান নাগরিক। বাইরে থেকে দেখলে মনে হবে যেন এক টুকরো স্বর্গ, যেখানে রয়েছে অনেক স্বচ্ছ পানির সি বিচ, সবুজ শ্যামল গাছপালায় ঘেরা দ্বীপের মাঝখানে একটি রাজকীয় বিশাল বাংলো, সুইমিং পুল, জিম এবং একটি হ্যালিপ্যাড, সবই ছিল সেখানে। কিন্তু এই স্বর্গের আড়ালেই চাপা পড়েছিল বিংশ শতাব্দীর সবচেয়ে বড় এক অন্ধকার সত্য। এই দ্বীপটি এতটাই ভয়ঙ্কর ছিল যে সেখানকার স্থানীয় লোকেরা এটাকে ডাকত পেডোফাইল দ্বীপ বা শয়তানের দ্বীপ নামে। তারা কেন এই নামে ডাকত জানেন? কারণ সেখানে ১২ থেকে ১৭ বছর বয়সী মেয়েদের পাচার করা হতো এবং তাদের নির্যাতন করা হতো। এই নরক থেকে পালানো প্রায় অসম্ভব ছিল। ভুক্তভোগীদের দাবি অনুযায়ী একবার একটি ১৫ বছরের মেয়ে মাঝরাতে সেই অন্ধকার দ্বীপ থেকে পালানোর চেষ্টায় সমুদ্রের উত্তাল ঢেউয়ে সাঁতার কাটতে শুরু করেছিল, কিন্তু সেই আইল্যান্ডের লোকেরা তাকে ধরে ফেলে এবং তার পাসপোর্ট কেড়ে নেয়, যাতে সে এই আইল্যান্ড থেকে বের হতে না পারে। ভাবুন তো, এমন একটি দ্বীপের কথা যেখানে একই ছাদের নিচে পার্টি করছে ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু, বিল ক্লিন্টন কিংবা ডোনাল্ড ট্রাম্পের মতন বিশ্ব নেতারা। তালিকায় কেবল তারাই ছিলেন না, সেখানে দেখা যেত বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংস, পপ সম্রাট মাইকেল জ্যাকসন, কমেডিয়ান ক্রিস টাকার, আরবপতি বিলিয়নার্স এবং বিখ্যাত সব হলিউড তারকাদেরও। কি ভাবছেন তো, এমন কি সুতা ছিল যে এই বিশ্ববিখ্যাত মানুষদের এক জায়গায় বেঁধেছিল? না জানি আরও কত পলিটিশিয়ান আর বিলিয়নার্সরা এই আইল্যান্ডে এসেছিল। এখানে তাদের জন্য পার্টি অর্গানাইজ করা হতো। কিন্তু প্রশ্ন ওঠে, এই আইল্যান্ডের মালিক কে ছিলেন? এর জবাব হলো একটি নাম, জেফ্রি অ্যাপস্টেইন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কে এই জেফ্রি অ্যাপস্টেইন আর কিভাবে সে এত বড় পাপের সাম্রাজ্য দাঁড় করিয়েছিল ৭০-এর দশকে? অ্যাপস্টেইন ছিলেন নিউ ইয়র্ক শহরের একটি প্রাইভেট স্কুলের সাধারণ শিক্ষক, কিন্তু তার আকাঙ্ক্ষা ছিল আকাশচুম্বী। তাই শিক্ষকতা ছেড়ে তিনি হয়ে ওঠেন আরবপতিদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। তিনি কোটিপতিদের ট্যাক্সের টাকা বাঁচানোর রাস্তা করে দিতেন, আর তার বিনিময়ে তিনি গড়ে তুলেছিলেন নিজের প্রতিপত্তি। এভাবেই প্রভাবশালী মানুষদের সাথে তার সাক্ষাৎ বাড়ে। তিনি হয়ে ওঠেন মাল্টি মিলেনিয়ার এবং ক্ষমতার আড়ালে এক অদৃশ্য কিংমেকার। তার আধিপত্য বিস্তারের জন্য তিনি তার বন্ধুদের তালিকায় রাখতেন বিল ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী উহুদ বারাককে পর্যন্ত। বন্ধুরা, আজ আমরা সেই অ্যাপস্টেইন ফাইলের পাতা উল্টাবো, জানাবো সেই লিমুজিন চালকের গোপন বয়ান। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এক সাংবাদিক নারীর কঠোর পরিশ্রমের ফলে অ্যাপস্টেইনকে পুনরায় গ্রেফতার ও রহস্যজনকভাবে তার মৃত্যু, এবং কেন 2026 সালে এসেও এই ফাইলগুলো পুরোপুরি প্রকাশ করতে ভয় পাচ্ছে প্রশাসন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অ্যাপস্টেইনের আইল্যান্ডে যা ঘটছিল তা বহু বছর ধরে গোপন রাখা হয়েছিল, কিন্তু 2005 সালে এসে একটি ছোট্ট পুলিশি অভিযোগই এই মামলার সূত্রপাত ঘটায়। 2005 সালের মার্চ মাসে ফ্লোরিডার পাম বিচ এলাকায় এক 14 বছর বয়সী মেয়ে ও তার মা বাবা সেখানকার স্থানীয় পুলিশ স্টেশনে একটি কমপ্লেন্ট লেখান। মেয়েটি জানায় যে পাম বিচ হাই স্কুলে যার সঙ্গে সে পড়াশোনা করত, তার ক্লাসমেট তাকে এক ধনী ব্যক্তির বাড়িতে নিয়ে যায়। তাকে বলা হয় তাকে শুধু একটু মেসেজ দিতে হবে এবং তার বিনিময়ে সে $200 থেকে $300 পাবে। কিন্তু সেখানে পৌঁছানোর পরে তার সাথে ভিন্ন কিছু ঘটে। মেয়েটি দেখে অ্যাপস্টেইন শুধুমাত্র একটি তোয়ালে পরে বসে আছে। সে মেয়েটিকে তার কাপড় খুলতে বলে এবং তারপরে তাকে নির্যাতন করে। এরপর পুলিশ তাকে জিজ্ঞেস করে, তুমি কি এমন আর কোনো মেয়ের কথা জানো যে অ্যাপস্টেইনের ওই বাড়িতে গিয়েছিল? তখন সে 2টি নাম জানায়। পুলিশ যখন সে 2 মেয়ের সঙ্গে কথা বলে তখন আরও 2টি নাম বেরিয়ে আসে। আবার সেই 2টি মেয়ের সঙ্গে কথা বললে আরও 2টি নাম। পুলিশ কর্মকর্তারা অবাক হয়ে যান, কারণ এই চেন থামার নামই নিচ্ছে না। পুলিশ যখনই একটি ভুক্তভোগীকে শনাক্ত করত তখনই আরও 2টি নাম বেরিয়ে আসত। মাত্র কয়েক মাসের মধ্যেই পাম বিচ পুলিশের প্রধান 35 জন ভুক্তভোগীকে শনাক্ত করেন এবং বর্তমানে আরও বহু ভুক্তভোগীদের খোঁজ চলছে। এই ঘটনার সবচেয়ে হৃদয় বিদারক দিকটি এই ছিল যে প্রত্যেকটি মেয়ের ঘটনা এক্স্যাক্টলি সেম ছিল। সবাইকেই মেসেজের বাহানা দিয়ে সেখানে ডেকে নেওয়া হয়েছিল। She led me up a staircase and we made a right into Jeffrey's room, and Jeffrey laying
naked on the massage table. বেশিরভাগ ভিকটিম 13 থেকে 17 বছরের মেয়ে ছিল এবং তারা গরিব ঘরের সন্তান ছিল। আর কিছুদের তো মা বাবাও ছিল না, তারা এতিম ছিল, তা তাদের শোনার মতন কেউ ছিল না। I really, really wanted this job. So I opened up to them. I said, look, this is an opportunity of a lifetime for me. I've been on the streets, I've been abused, and that's the worst thing that I could have done. Because I just let them know that I'm vulnerable and I'm their perfect type. পুলিশ বুঝতে পারছিল যে এটা কোনো ছোটখাটো মামলা নয়, এটা ছিল একটি সুপরিকল্পিত পিরামিড স্কিম। প্রতিটি মেয়ে নতুন কোনো মেয়েকে নিয়ে আসার জন্য অতিরিক্ত টাকা পেত, আর এভাবেই একজন আরেকজনকে এবং দ্বিতীয়জন তৃতীয়জনকে নিয়ে আসতো। এভাবেই একটি চেন তৈরি হয়েছিল এবং এই মেয়েদের বেশিরভাগই ছিল 18 বছরের নিচে। 2006 সালের মে মাসের মধ্যে পাম বিচ পুলিশ অ্যাপস্টিনের বিরুদ্ধে একটি মামলা তৈরি করে। মামলাটি এতটাই শক্তিশালী ছিল যে জুলাই 2006 সালে FBI নিজে থেকে তদন্ত শুরু করে এবং যার নাম দেওয়া হয়েছিল অপারেশন লিপিয়ার। 53 পৃষ্ঠার একটি রিপোর্ট তৈরি করা হয়েছিল। I was 16 years old. 17, 14 years old. This is me. This was me. This was me when I met Jeffrey Epstein. This is me when I met Jeffrey Epstein. ফ্লোরিডা থেকে নিউ ইয়র্ক এবং নিউ মেক্সিকো পর্যন্ত ভুক্তভোগীদের জবানবন্দি নেওয়া হয়। এর বিরুদ্ধে আন্তর্জাতিক যৌন পাচারের অভিযোগ আনা হয়। 36 জন অপ্রাপ্ত বয়স্ক ভুক্তভোগী এবং ডজন ডজন সাক্ষী থাকা সত্ত্বেও জেফ্রি অ্যাপস্টিনের মতো মানুষ কিভাবে পার পেয়ে যায়, যেখানে তার পুরো জীবন জেলে কাটানো উচিত ছিল। কিন্তু পর্দার আড়ালে অন্য কিছু ঘটছিল। মিয়ামির ফেডারাল অ্যাটর্নি আলেকজান্ডার অ্যাকোস্তা অ্যাপস্টিনের আইনজীবীদের সঙ্গে একটি গোপন চুক্তি করেছিলেন। এই চুক্তিটি করা হয়েছিল মূলত অ্যাপস্টিনকে বাঁচানোর জন্য। তাকে কেবল পতিতাবৃত্তি 2টি ছোট অভিযোগে দোষী সাব্যস্ত হতে হয়েছিল। বিনিময়ে তিনি এবং তার সহযোগীরা সমস্ত অপরাধমূলক অভিযোগ থেকে দায়মুক্ত পান। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল এই যে এই চুক্তিটি গোপন রাখা হয়েছিল, এমনকি ভুক্তভোগীদেরও এই বিষয়ে কোনো কিছুই জানানো হয়নি। অথচ আমেরিকার আইন অনুযায়ী এ ধরনের কোনো চুক্তির বিষয়ে ভুক্তভোগীদের জানানো বাধ্যতামূলক। 30 জুন অ্যাপস্টিন আদালতে হাজির হন এবং চুক্তি অনুযায়ী 2টি অভিযোগে নিজেকে দোষী সাব্যস্ত করেন। এরপর তাকে 18 মাসের সাজা দেওয়া হয়, মাত্র 18 মাসের। এই সাজার সময় অ্যাপস্টিনকে পাম বিচ কাউন্টি জেলের একটি প্রাইভেট উইংয়ে রাখা হয়েছিল। তাকে সপ্তাহে 6 দিন দিনে 12 ঘন্টা করে তার নিজস্ব লাক্সারি অফিসে যাওয়ার অনুমতিও দেওয়া হয়েছিল। এটি এতটাই বিলাসবহুল জেল ছিল যে অ্যাপস্টিনকে কেবল রাতে ঘুমানোর জন্য সেখানে যেতে হতো। এমনকি এই মেয়াদের 5 মাস বাকি থাকতেই 2009 সালের জুলাই মাসে তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয় এবং সবকিছুই সম্ভব হয়েছিল আলেকজান্ডার অ্যাকোস্তার সেই গোপন চুক্তির কারণে। এবং পরবর্তীতেই আলেকজান্ডার অ্যাকোস্তাই ডোনাল্ড ট্রাম্পের প্রথম সরকারি শ্রম সচিব সেক্রেটারি অফ লেবার হয়েছিলেন। Secretary of the Department of Labor will be Mr. Alex Acosta. তারপর বহু বছর ধরেই অ্যাপস্টিন স্বাভাবিকভাবে জীবনযাপন করছিলেন। তিনি তার ব্যক্তিগত জেটে ঘুরে বেড়াতেন, নিজস্ব বিলাসবহুল দ্বীপে পার্টির আয়োজন করতেন এবং ক্ষমতাধর ব্যক্তিদের সাথে মেলামেশাও করতেন। মনে হচ্ছিল যেন অপরাধী পার পেয়ে গেছে। কিন্তু বিশ্বের এক কোণে একজন নারী ছিলেন, যিনি একজন নির্ভীক সাংবাদিক, যিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে অ্যাপস্টিনকে এভাবে পার পেতে দেওয়া যাবে না। তার নাম ছিল জুলি নি ব্রাউন। তিনি মিয়ামি হেরাল্ডের একজন আমেরিকান ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ছিলেন। 2009 সালে অ্যাপস্টিন মুক্তি পাওয়ার পর থেকে তিনি মামলাটি গভীরভাবে পর্যবেক্ষণ করেন। দীর্ঘ কয়েক বছর গবেষণার পর 2018 সালের নভেম্বরে তিনি তার রিপোর্ট প্রকাশ করেন। এটি কেবল রিপোর্ট ছিল না, বরং এটি এপস্টিনের অপরাধ এবং কিভাবে সিস্টেম তাকে বাঁচিয়েছিল তার ওপরে একটি ধারাবাহিক প্রতিবেদন ছিল। জুলি তার রিপোর্টের নাম দিয়েছিলেন পারভার্সন অফ জাস্টিস। এই প্রতিবেদনগুলো সংবাদ মাধ্যমে এক বিশাল আলোড়ন সৃষ্টি করেন এবং জনগণের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। চারদিক থেকে এপস্টিনকে পুনরায় তদন্ত করার দাবি ওঠে এবং এই চাপের মুখে নিউ ইয়র্কে তার বিরুদ্ধে আবার তদন্ত শুরু হয়। জুলি তার তদন্তে 80 জনেরও বেশি সম্ভাব্য ভুক্তভোগীকে চিহ্নিত করেছিলেন এবং তার রিপোর্টে 8 জনের সাক্ষাৎকার নথিবদ্ধ করেছিলেন। প্রমাণ ছিল অত্যন্ত স্পষ্ট, যার ফলে 2019 সালের জুলাই মাসে অ্যাপস্টিনকে আবারও গ্রেফতার করা হয়। এবার সরাসরি যৌন পাচারের অভিযোগে তার 45 বছরের জেল হয়। কিন্তু ঠিক তখনই গল্পের সবচেয়ে বড় মোড়টি আসে।
2019 সালের 10 আগস্ট জেলখানায় অ্যাপস্টিনের মৃতদেহ পাওয়া যায়। The disgraced financier Jeffrey Epstein is dead. Epstein took his own life while he was behind bars facing charges of sex trafficking. ষড়যন্ত্র, তথ্য ও রাজনৈতিক বিতর্ক বিচার বিভাগ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল। The video was released by the Department of Justice to prove that no one entered Epstein's cell before he was found dead, and that he really did take his own life. But it's only fueling more conspiracy theories. এটি প্রমাণ করতে যে অ্যাপস্টিনের মৃত্যুর আগে তার জেলে কেউ প্রবেশ করেনি এবং তিনি সত্যিই আত্মহত্যা করেছিলেন। কিন্তু এটি কেবল ষড়যন্ত্র, তথ্যের আগুনে ঘি ঢেলেছে তখন যখন ডোনাল্ড ট্রাম্প একটি টুইট রিটুইট করেছিলেন। সেখানে বলা হয়েছিল যে অ্যাপস্টিন আত্মহত্যা করেননি। ধারণা করা হয়েছিল যে বিল ক্লিনটন সম্পর্কে তার কাছে কিছু গোপন তথ্য ছিল এবং সে কারণেই বিল ক্লিনটন তাকে মেরে ফেলেছেন। আর এই টুইটটির পর অ্যাপস্টিন ডোন্ট কিল হিমসেলফ স্লোগানটি ট্রাম্প সমর্থকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিষয়টিকে একটি বড় ইস্যু করে তোলেন। তিনি প্রতিশ্রুতি দেন যে তিনি প্রেসিডেন্ট হওয়ার সাথে সাথেই অ্যাপস্টিন সংক্রান্ত সমস্ত গোপন ফাইল জনসম্মুখে প্রকাশ করবেন এবং বিভিন্ন সাক্ষাৎকারে যখনই তাকে জিজ্ঞেস করা হয় যে তিনি ফাইলগুলো ডিক্লাসিফাই করবেন কি না, ট্রাম্প উত্তর দেন, হ্যাঁ, আমি তা করব। Would you declassify the Epstein files? জানুয়ারি 2025 ট্রাম্প দ্বিতীয়বারের মতো ইলেকশনে জিতে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যায় এবং সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল অ্যাপস্টিন ফাইল প্রকাশ হবে। কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর এক অদ্ভুত নীরবতা নেমে আসে। তার সাপোর্টাররা যখন অধীর আগ্রহে ডিক্লাসিফিকেশনের অপেক্ষায় করত, ঠিক তখনই জুলাই 2025-এ ট্রাম্প সরকারের জাস্টিস ডিপার্টমেন্ট অ্যানাউন্স করেন যে আবাসনের ক্লায়েন্টের কোনো লিস্ট এক্সিস্ট করছে না, আর তাই কোনো ফাইল রিলিজ করা হবে না। আর ঠিক তখনই ট্রাম্পের সুর পুরোপুরি বদলে যায়। এক সাক্ষাৎকারে যখন ফাইলগুলো সম্পর্কে তাকে প্রশ্ন করা হয়, তখন তিনি অত্যন্ত দায়সারাভাবে বলেন, আমি ফাইলগুলো দেখেছি, সত্যি বলতে এগুলো বেশ বোরিং। It's pretty boring stuff. Democrat hoax that never ends. ট্রাম্প আরও বলেছেন যে এফবিআইয়ের উচিত ভোট জালিয়াতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর মনোযোগ দেওয়া এবং অ্যাপস্টিনের মতন বিষয় নিয়ে তাদের সময় শক্তি অপচয় করা ঠিক উচিত হবে না। তবে ট্রাম্পের সমর্থকরা প্রশ্ন তুলেছিলেন, তিনি কেন নীরব ছিলেন। ঠিক এই সময় আগুনের ওপর ঘি ঢেলে দেয় ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু এলন মাস্ক। তিনি একটি টুইট করে বসেন যেখানে অ্যাপস্টিন ফাইলগুলো প্রকাশ না করা নিয়ে একটি বড় প্রশ্ন তুলেন। তিনি বলেন যে অ্যাপস্টিন ফাইলের মধ্যে ট্রাম্পের নাম রয়েছে আর এই কারণে এই ফাইলগুলো রিলিজ হচ্ছে না। কিন্তু সবচেয়ে বড় রহস্য তৈরি হয় তখন যখন ইলন মাস্ক কোনো অজানা এক চাপে অ্যাকাউন্ট থেকে সেই টুইটটি ডিলিট করে দেন। তবে প্রশ্ন হলো, কেন তাকে টুইটটি ডিলিট করতে হলো? কার ইশারায় এই সত্য ধামাচাপা দেওয়া হচ্ছে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। যখন লোকেরা নিজে থেকে খোঁজাখুঁজি করার চেষ্টা করছে, তখন তারা দেখতে পেয়েছে যে ট্রাম্প এবং অ্যাপস্টিন বিগত 20 বছর ধরে ভালো বন্ধু ছিলেন। 1980-র দশকে এ বন্ধুত্ব এতটাই গভীর হয়েছে যে তারা একে অপরের বাংলো, অফিস, ট্রাম্পের প্লাজা, হোটেল এবং ক্যাসিনোতে সময় কাটাতেন। অ্যাপস্টিনকে প্রায় প্রতিটি পার্টিতে ট্রাম্পের সাথে দেখা যেত। অ্যাপস্টিনের একজন প্রাক্তন কর্মচারীর মতে 1990-এর দশকে ট্রাম্প এবং অ্যাপস্টিন সপ্তাহে অন্তত 3 বার ফোনে কথা বলতো। অনেক সময় অ্যাপস্টিন ট্রাম্পকে স্পিকারে রেখে কথা বলতো। এই কথোপকথনে ট্রাম্প অ্যাপস্টিনের সামনে ফিসফিস করে কথা বলতেন। তিনি কোন মহিলার সাথে আজকে কি করেছেন সেগুলো জানাতেন। মডেল স্ট্যাশ উইলিয়ামের মতে 1993 সালে স্ট্যাসি যখন অ্যাপস্টিনের সঙ্গে ডেটিং করছিলেন, তখন একদিন তিনি তার সাথে ট্রাম্প টাওয়ারে যান, যেখানে ট্রাম্প তাকে নিজের দিকে টেনে নেন এবং আপত্তিকরভাবে স্পর্শ করেন। স্ট্যাচির মতে অ্যাপস্টিন তখন দূর থেকে এগুলো দেখছিলেন। অ্যাপস্টিন এটা পছন্দ করছিলেন যে ট্রাম্প এমন একজন মডেলকে পছন্দ করেছেন যাকে তিনি ডেট করছেন। একইভাবে অন্য এক ভুক্তভোগীর মতে অ্যাপস্টিন তাকে সেই সব পার্টিতে অন্যান্য অতিথিদের সাথে সম্পর্ক স্থাপনে বাধ্য করতেন আর সেখানে ট্রাম্পও উপস্থিত থাকতেন। 2002 সালে ট্রাম্প অ্যাপস্টিনের একটি বইয়ে লিখেছিলেন, জেফ, ইউ আর দ্য গ্রেটস। এই সখ্যতার কারণেই অনেকেই মনে করেন ট্রাম্প কখনোই চায়নি এই গোপন তথ্যগুলো ফাঁস হোক। জনস্বরের মুখে 2025 সালের নভেম্বরে মার্কিন কংগ্রেসে একটি বিল পাশ হয় যেখানে বিচার বিভাগকে সময় দেওয়া হয় মাত্র 30 দিন। রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলই এখানে একমত হয়েছিল।
আমেরিকার দলের বাধ্যবাধকতা না থাকায় সদস্যরা স্বাধীনভাবেই এই বিলের পক্ষে ভোট দেন। ট্রাম্পের সমর্থকরা ভেবেছিলেন এতে বিল ক্লিনটন ফেঁসে যাবেন, কিন্তু 19 ডিসেম্বর যখন নথিগুলো প্রকাশ পায় তখন দেখা গেল ভিন্ন এক দৃশ্য। প্রকাশিত হাজার হাজার ফাইলের বেশিরভাগই ছিল কালো কালিতে ঢাকা, যাতে তথ্যগুলো পড়া না যায়। তবে অস্পষ্ট তথ্যের মাঝেও দেখা যায় ফাইলে ক্লিনটনের চেয়ে ট্রাম্পের নামই বেশি। একটি ইমেলের তথ্য অনুযায়ী ট্রাম্প অন্তত 8 বার অ্যাপস্টিনের ব্যক্তিগত বিমানে যাতায়াত করেছেন, যদিও তিনি এটি সবসময় অস্বীকার করে এসেছেন। অ্যাপস্টিনের একটি ইমেল থেকে জানা যায় ট্রাম্প মেয়েদের সাথে কি ঘটছে তা জানতেন, এমনকি তিনি ঘিসলেন ম্যাক্সওয়েলকে এসব বন্ধ করতেও বলেছিলেন। কিন্তু রহস্যজনকভাবে ট্রাম্প নিজে চুপ ছিলেন এবং পুলিশকে কিছুই জানাননি। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি আসে 2020 সালের অক্টোবরে, নির্বাচনের ঠিক আগে। এফবিআইয়ের কাছে একজন লিমোজিন চালক দাবি করেন 1995 সালে ট্রাম্পকে বিমানবন্দরে নিয়ে যাওয়ার সময় তিনি ফোনে এক মেয়েকে হেনস্থা করে, এবং ঘটনার মোড় ঘোরে 1999 সালে, যখন ওই ড্রাইভার এক মহিলার সঙ্গে বিষয়টি শেয়ার করেন। তখন সেই নারী কান্নায় ভেঙে পড়ে এবং জানান ট্রাম্প এবং অ্যাপস্টিন মিলে তাকেই হেনস্থা করেছিলেন। তিনি আরও জানান এক তরুণী তাকে লুফিয়ে একটি বিলাসবহুল হোটেলে নিয়ে গিয়েছিল, আর সেখানেই তার ওপরে পাশবিক নির্যাতন চালানো হয়। এছাড়া অ্যাপস্টিন ফাইলের আরও একটি নথিতে একটি চিঠি পাওয়া গেছে, যাতে জেফ্রি অ্যাপস্টিনের স্বাক্ষর ছিল। চিঠিটি ছিল অপরাধী ল্যারি নাসার উদ্দেশ্যে। সেখানে লেখা ছিল, আমাদের মাঝে একটি জিনিস মিল আছে, তা হলো অল্প বয়সী মেয়েদের প্রতি ভালোবাসা। আমাদের প্রেসিডেন্টও আমার মতন অল্প বয়সী মেয়েদেরকে ভালোবাসেন, কিন্তু পার্থক্যটা হলো আজ আমাকে জেলের ভাত খেতে হচ্ছে, আর তিনি হোয়াইট হাউসে বসে দেশ চালাচ্ছে। জীবনটা বড়ই নিষ্ঠুর। 2019 সালে যখন এই চিঠিটি লেখা হয়েছিল তখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন। অবাক করার মতন বিষয় হলো, নিরপেক্ষ হওয়ার বদলে মার্কিন বিচার বিভাগ যেন ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবীর মতন কাজ শুরু করে। তারা ধর্ষণের অভিযোগগুলোকে কেবল চাঞ্চল্যকর বলে উড়িয়ে দেয় এবং কোনো তদন্ত ছাড়াই ওই গোপন চিঠিগুলো ভুয়া বলে ঘোষণা করে। অথচ অ্যাপস্টিন ফাইলকে ট্রাম্প নির্বাচনের হাতিয়ার করতে চেয়েছিলেন, আজ তিনি নিজেই সেই জালে ফেঁসে গেছেন। The list of clients that went to the island has not been made public. The Epstein thing. But yeah, I'd be inclined to do the Epstein. I'd have no problem with it. এখনো 10 লাখেরও বেশি নথি প্রকাশ করা বাকি। বিচার বিভাগ বলছে এগুলো পর্যালোচনা করতে আরও সময় প্রয়োজন। তবে যেসব নথি প্রকাশ পেয়েছে সেগুলো কালো কালিতে এমনভাবে ঢেকে দেওয়া যে অনেক গুরুত্বপূর্ণ নাম ও তারিখ গায়েব করে দেওয়া হয়েছে। তবে মজার ব্যাপার হলো, বিচার বিভাগ এই কাটছাট করতে গিয়ে একটি কাঁচা ভুল করে বসে। অনেক জায়গায় ফটোশপের সাধারণ কৌশলে ঢাকা পড়া শব্দগুলো উদ্ধার করা যাচ্ছে, এমনকি কপি পেস্টও করা যাচ্ছে। এখন প্রশ্ন হলো, আর কি কি লুকিয়ে রাখা হয়েছে এই ফাইলগুলোতে? সময়ের সাথে হয়তো বেরিয়ে আসবে অনেক ক্ষমতাধর প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বিলিয়নার্স এবং রাজপুত্রদের নাম। অ্যাপস্টিনের এই কুখ্যাত ব্ল্যাক বুক থেকে শেষ পর্যন্ত কার নাম উন্মোচিত হয় সেটাই দেখার বিষয়। এখন প্রশ্নটা আপনার কাছে, ডোনাল্ড ট্রাম্প কি তার নাম বাঁচাতে এই ফাইলগুলো গোপন রেখেছেন, নাকি তার প্রভাবশালী বন্ধুদের রক্ষক হিসেবে কাজ করছেন? আপনার যুক্তি বা মতামত অবশ্যই কমেন্টে জানান, কারণ আপনার একটি মন্তব্য এই রহস্যের নতুন দিক উন্মোচিত করতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন। ইতিহাসের এমন অজানা অধ্যায় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি আবারও ফিরব আরও একটি ঘুমে হারানো ইতিহাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই নিদ্রাবিহীন 2.0 এর সাথেই থাকুন। ধন্যবাদ।